6 মাস ধরে সংবিধানের বিরুদ্ধে যারা কাজ করেছে সেই কেন্দ্রীয় সরকারের মুখে ঝামা ঘষে দিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ প্রতিনিয়ত তিনি সোনালীর জন্য লড়ে গেছেন। পেটের ভিতরে একটি সন্তান, বাইরে একটি মাইনার সন্তান, তাদেরকে বাংলা বলার জন্য সেই পরিযায়ী শ্রমিককে তাড়িয়ে দিল, বাংলাদেশে তাড়িয়ে দিল। তারই একটা রূপ তো এসআইআর। যখন এসআইআর এ আপনার ভোট অধিকার ছিনছে, তার সঙ্গে আপনি নাগরিক কিনা সেটাও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, সংবিধান বিরোধী কাজ করছে। আমরা তাই আজকে সংকল্প নেওয়ার জন্য এই মঞ্চে উপস্থিত হয়েছে। ভালো ছিলাম না, কষ্টতে ছিলাম, আপনার দেশ ফিরে এলাম। তো মমতা ব্যানার্জিকে ধন্যবাদ, অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ, আর সামিরুল ইসলামকে ধন্যবাদ। কোনো সব মতলব পুলিশ টুলিশে টর্চার করেনি, কিছু করেনি। মতলব এমনি খাওয়া পেয়ে ধরো যখন যতদিন টাকা মমতা ব্যানার্জি এখান থেকে টাকা দিয়ে পাঠাতো তো খেতাম ওখানে পানিতাম, মতলব তার নিজের গ্যাস তো গ্যাস হয়। যেমনি সবকে যে খাবার একটা দিত, জেলের খাবার তো জানি কেমন, ওই দিত, ওই খেতাম। দিল্লির পুলিশ অনেক অত্যাচার করেছিল। আমরা ওদের এত রিকোয়েস্ট করলাম, ওদের পায়ে হাতে ধরলাম যে এখানে বিএসএফের যখন জঙ্গলে ছাড়ে ওদের পায়ে হাতে ধরলাম, তাও ওরা কোনো মতেই মানলেন না। তাও আমরা জবরদস্তি জঙ্গলে ছেড়ে দিলাম। আর কি দিল্লি যাবেন? না, প্রথমে সোনালী তার বাচ্চা মেয়ে আছে, তাকে দেখা করবে, তার মাকে দেখা করবে। তারপরে রামপুরহাট মেডিকেল কলেজে ওর একবার চেক আপ হবে, যেহেতু মানে ওর চেক আপের দায়িত্ব দেওয়া হয়েছে বীরভূম অ্যাডমিনিস্ট্রেশনকে। রামপুরহাট মেডিকেল কলেজে চেক আপ করার পর রামপুরহাট মেডিকেল কলেজে যিনারা আছেন, মেডিকেল অফিসার আছেন, তারা ডিসাইড করবে তারা কি করবে। বাবা তো গেছে আনতে, পরিবারের বাকি লোকজনের সঙ্গে দেখা করে রামপুরহাট মেডিকেল কলেজে যাবে। দেখুন, আমরা তো প্রথমেই দীর্ঘ আইনত লড়াইয়ের পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রথম থেকে পরিবারের পাশে ছিলাম। আইনত যে কোনো লড়াই, প্রত্যেকটা লড়াই, এবং ক্যালকাটা হাইকোর্ট থেকে যখন আমরা রায় পেলাম 4 সপ্তাহের মধ্যে প্রত্যেককে আনা ম্যান্ডেটরি। তারপরে কি করলো, বদমাশি করে আগে মাসের 24 তারিখ লাস্ট ডেট ছিল, 22 তারিখ কি করলো, সুপ্রিম কোর্টে গিয়ে ওরা ক্যালকাটা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করলো। তারপরে ডিফেকশনে ফেলে দিল যাতে 28 দিন ধরে আমরা মুভমেন্ট না করতে পারি। তারপরে ক্যালকাটা হাইকোর্টে যখন আমরা ক্যাভিয়েট করে যখন হিয়ারিং এর কাছাকাছি চলে এলো, তখন বদমাশি করে ওরা আবার ডিফেকশনটা উঠিয়ে দিল। তারপরে চিফ জাস্টিসের ঘরে পরপর 3বার হিয়ারিং হলো, বারবার প্রথম থেকে ওয়ার্নিং করছিল চিফ জাস্টিস যখন সব ডকুমেন্ট প্রডিউস করা হলো। তারপরে প্রথম বললো যে ইমিডিয়েটলি তোমরা সোনালী খাতুন যেহেতু প্রেগনেন্ট আছে ওকে এবং তার ছেলেকে যেন ফিরিয়ে আনা হয়। এবং চিফ জাস্টিসের ঘর থেকে বলা হলো যে বধূ শেখ, যে সোনালী খাতুনের বায়োলজিক্যাল ফাদার, ওর বাবা যদি ভারতীয় হয়, ভৎসনা করলো যেটা সলিসিটর জেনারেলকে, যে যদি বাবা যদি ভারতীয় হয় তাহলে ওর মেয়ে কি করে বাংলাদেশি হতে পারে। এবং নাগরিকত্ব যে এখানকার যে নাগরিক সেটা কিন্তু চিফ জাস্টিসের ঘর থেকে পরিষ্কার, যদি আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে চিফ জাস্টিস কিভাবে সলিসিটর জেনারেলকে কিভাবে ভৎসনা করছে। এবং বলা হয় ইমিডিয়েটলি 3 দিন আগে যখন সুপ্রিম কোর্ট থেকে যখন অর্ডারটা বার হয়, বলে আজকের মধ্যে আনতে হবে, কিন্তু 3 দিন যেদিন রায়টা বার হয় সেদিন আনলো না। তারপরে আমরা একদিন দেখলাম, তারপর আমরা গতকালকে কি করেছিলাম, সুপ্রিম কোর্টে মেনশন করলাম যে আপনাদের রায়ের মান্যতা দিচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট। তারপরে ইমিডিয়েটলি ওরা চাপে পড়ে একদম বাধ্য হয়ে এই বাংলা বিরোধী জমিদার বিজেপি শাসিত কেন্দ্র সরকার কি করলো, ইমিডিয়েটলি তারপরে সোনালী খাতুন এবং তার ছেলেকে আনতে বাধ্য করা হয়। এবং বিজেপি যেটা করছিল যে বিজেপি বর্ডার সিকিউরিটিকে বিএসএফকে দিতে চেয়েছিল বাকি 4 জনকে। কালকে রাতে আপনারা হয়তো অনেকে ভিডিও কিংবা ফটো দেখে আছেন, 0 পয়েন্টে দাঁড়িয়েছিল সুইটি বিবি এবং বাকি 3 জন। তখন কি বলা হয়েছে না, সুপ্রিম কোর্ট থেকে আমাদের 2 জনকে বলা হয়েছে, বাকি 3-4 জনের কথা বলা হয়নি। 12 তারিখ হিয়ারিং আছে, আমরা আইনের উপর আমরা আশাবাদী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.